শুভ সন্ধ্যা সকলকে। আমি পুষ্পিতা জোয়ারদার ও আমার সাথে আছে হাসিন আজফার পান্থ। আমাদের পুষ্পিতা এখনো শুরু হয় নাই, টাইম কাউন্টিং পরে। আর হ্যাঁ, আমি আছি, বইলো যে আমি পরের সেশনে আছি। শুভ সন্ধ্যা সকলকে। আমি পুষ্পিতা জোয়ারদার এবং আমার সাথে আছে হাসিন আজফার পান্থ। ও পরের অর্ধেকে আমাদের সাথে যুক্ত হবে। বুয়েট সাহিত্য সংসদ আয়োজিত লিট ফেস্টের পঞ্চম দিনে সকলকে আমি আজকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে আছেন আমাদের অনেক অনেক শ্রদ্ধার বরেণ্য লেখক, দার্শনিক ও আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য স্যার। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার পাশাপাশি বাংলা ভাষার একজন লেখক ও সাংবাদিক হিসেবে কাজ করেছেন। আর আমাদেরকে কবিতার বহুস্বর, মিশেল ফুকো তার তত্ত্ববিশ্ব, বাকতিন সহ বহু লেখা ও কবিতা উপহার দিয়েছেন। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং সময় বের করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে আমরা আমাদের এই পঞ্চম দিনে স্পেশাল গেস্ট হিসেবে স্বাগতম জানাচ্ছি। স্যার, কেমন আছেন? ভালো আছি পুষ্পিতা, ধন্যবাদ তোমাকে এবং তোমার মাধ্যমে পান্থ সহ সায়েম সহ অন্য যারা তোমার সাহিত্য সংসদের বুয়েট সাহিত্য সংসদের তরফ থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছো, সেটা আমি খুবই কৃতজ্ঞ বোধ করছি। আর সবচেয়ে বড় কথা, নবীন প্রজন্মের প্রতিনিধি তোমরা, তোমাদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলতে পারলে আমার ভালো লাগবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। ধন্যবাদ স্যার, আপনাকে পেয়েও আমরা খুবই আনন্দিত। কারণ এখন মানে সবার মধ্যে যে আসলে সাহিত্য চর্চার ব্যাপারটা আপনাদের মতো লেখকদের জন্যই আমরা এখনো ওই ব্যাপারটা দেখতে পারি। না হলে তো মানে এখন লেখালেখির যে অবস্থা তাতে তো সবকিছুর মানে আপনারা তো শুরু করেছেন স্যার। স্যার, আমরা অনুষ্ঠান শুরু করে দেই। নিশ্চয়। স্যার, আপনি তো বহু বছর লেখালেখির সাথে যুক্ত আছেন। এখন পাঠক সমাজ আর আগের পাঠক সমাজের মধ্যে আপনি কি বৈসাদৃশ্য দেখতে পান, আপনি যদি আমাদের একটু বলতেন। দেখো, সবচেয়ে বড় যে তফাৎটা আহ, শুধু আমার না, আমার ধারণা আরো অনেকেরই চোখে পড়ে যে আমরা যখন একেবারে তোমাদের বয়স তো আমাদেরও ছিল, যখন লেখালেখি শুরু করেছি, সাহিত্য নিয়ে চর্চা করতে ভালো লাগতো, কথা বলতে ভালো লাগতো, আড্ডা দিতে ভালো লাগতো, সেই সময়ে আমাদের যে সমাজের মধ্যে যে ধরনের একটা উত্তাপ ছিল এবং যে আগ্রহ ছিল পরস্পরকে জানবো, বুঝবো, পরস্পরের সঙ্গে চিন্তা বিনিময় করব, এবং ওই সূত্রেই কিন্তু লেখালেখি বা ধরো সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে সঞ্চরণ করার একটা অভিপ্রায় জেগে উঠতো। কিন্তু সম্ভবত আমিও তো দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে এসেছি, একেবারে স্কুল স্তর থেকে কলেজে, বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমি সঞ্চরণ করেছি। ফলে একের পর এক ছাত্র প্রজন্ম যেমন আমি দেখেছি, সেই সঙ্গে পাঠক প্রজন্মকেও দেখেছি। তুমি বৈসাদৃশ্যের কথা যেটা বললে না, সেটা হচ্ছে যে একটা সময় ছিল যখন আমাদের মনে হতো যে আমাদের জীবন এবং জগতে যা কিছু আছে সবকিছু সম্পর্কে, সব তো জানা সম্ভব না, কিন্তু আগ্রহী থাকবো আমরা সবকিছু সম্পর্কে যতটুকু কুড়িয়ে নেওয়া যায় এই জীবনের বেলাভূমি থেকে। এবং এই যে দৃষ্টিকোণ, এদিক দিয়েই সম্ভবত একটা বড় তফাৎ হয়ে গেছে। এখন আহ, যে মাত্রায়, যে সংখ্যায় আমরা আহ, আগের প্রজন্মের, বেশ কয়েকটা প্রজন্মের পাঠকদের পেয়েছি, আগ্রহী শ্রোতাদের পেয়েছি, এটা অবশ্যই কমে গেছে। তার নানা কারণ আছে, তো সেটা আচ্ছা
আস্তে আস্তে আমরা নিশ্চয়ই কথা বলবো এই বিষয়ে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি যেটা বললেন মানে খুব ভালো লাগলো স্যার। আমরা তো আপনি আমাদের মধ্যে আসলে স্যার অনেকেই লিখতে চায়, তো আমরা হুম। খুব শুনতে চাই সবসময় যে আপনাদের যে লেখালেখিটা শুরু করেছেন, এটা অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? প্রথম লেখাটা কি ছিল? ওই অনুভূতিটা কি ছিল স্যার? যদি একটু বলতেন এই বিষয়ে। দেখো, আহ, লেখা জগতে আমি এসেছি সে নিতান্ত বলা যায় কৈশোর পেরিয়ে যখন যৌবনে পা দিচ্ছিলাম, সেই সময়ে কবিতাই লিখতাম। এবং তার সঙ্গে আমার নিজের কথা বলতে পারি, যেহেতু তুমি আমার সঙ্গে কথা বলছো পুষ্পিতা, সেই জন্যে। এবং সেই সঙ্গে লিখতাম, ছোট গল্প লিখতাম, কিন্তু কবিতাই আমার প্রথম প্রেম ছিল। এবং এত জীবনের বেশ কিছু বছর পেরিয়ে এসে এখনো কবিতার প্রতি ভালোবাসা আমার বিন্দুমাত্র কমেনি, বরং এটা এক আগ্রাসী মাত্রায় এসেছে। আর তুমি অনুভূতির কথা জিজ্ঞেস করেছিলে, প্রথম প্রেমে পড়ার অনুভূতি যেমন, ঠিক তেমন অনুভূতি হয় একটা কবিতা লেখার পরে, অন্তত আমার তো হয়েছিল। এবং সেই সঙ্গে বলা যায় আরো অনেক ভাবে এটাকে বলা যায় যে ফুল যে ফোটে, তার আমরা দেখি তার ফুটন্ত রূপ, কিন্তু ফুল যে ফোটে সে যে কত অভিমানে ফোটে, কত বেদনায় ফোটে, কত আকাঙ্ক্ষায় ফোটে, সেটাকে একমাত্র ফুলই তো জানে। তো ফুলের সেই অনুভব যদি সঞ্চারিত হয় কোনো কবির মনে, তাহলে সে নানাভাবে তার এই অনুভবটাকে ছড়িয়ে দিতে চাইবে সবার মধ্যে। কারণ নিজের জন্য কিন্তু কেউই লেখে না, একজন হোক, দুজন হোক, তিনজন হোক, কিন্তু সে চায় সে যাই লিখেছে সেটা একটু পড়ুক, পরে ভালো বলতে হবে, বাহবা দিতে হবে, সেজন্য নয় কিন্তু। মূলত এই জন্যে যে আমি লিখে যদি শুধু আমার নিজের জন্যই লিখতাম, তাহলে তো ঘরের ভেতরে এটা কোনো একটা তুরঙ্গের মধ্যে গুছিয়ে রাখলেই হতো, পুরনো ভালো কাপড়ের মতো। তা তো নয়, চায় নিজেকে প্রকাশ করতে। অতএব প্রকাশ করার একটা আকাঙ্ক্ষাও তখন সঙ্গে সঙ্গে জেগে উঠেছিল। ওই যে বললাম প্রথম দিকে ছোট গল্প লিখতাম, কবিতা লিখতাম, পাশাপাশি অনেক পরে আমি প্রবন্ধ লিখতে শুরু করেছি, এই আর কি। আসলে স্যার এই যে স্রষ্টার যে সৃষ্টির আনন্দ, এটাই তো লেখার মধ্যেই পাওয়া যায়। আপনার উপমা খুবই ভালো লাগলো যে ফুলের সাথে যে লেখার অনুভূতিটা, এটা আসলে স্যার লেখার সময় এরকম মনে হয়, সৃষ্টির আনন্দ। স্যার আপনি তো শিক্ষকতার সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, বহু হুম। আমাদের মতো মানুষদের সাথে আপনি থেকেছেন। স্যার আপনার শিক্ষার্থীদের মধ্যে বা আপনার বিশ্ববিদ্যালয় জীবনের যদি কোনো মজার ঘটনা আমাদেরকে বলতেন। মজার ঘটনা, এত ঘটনা জমে আছে না, এবং শুনলে তোমরা আঁতকে উঠবে। ওই যে বলেছিলাম যে এত বছর আমি শিক্ষকতা করেছি। জি স্যার। আমার শিক্ষকতার জীবন শুরু হয়েছিল 1969 সালের 4 এপ্রিল। তা ভাবো, তোমাদের জন্মের কত আগে, হয়তো তোমাদের মা বাবাদেরও জন্মের আগে। তো আমি মারুফাত। একটা স্কুলে, আমার পাড়া শহরেই স্কুলটা, সেখানে আমি যোগ দিই। তারপর সেই স্কুলেরই কাছাকাছি 5.5 বছর ওইখানে আমি প্রথম মাধ্যমিক স্তরে, তারপরে উচ্চতর মাধ্যমিক স্তরে পড়াই। এবং তারপরে চলে আসি, তার কাছাকাছি একটা কলেজ ছিল, কাছাড় কলেজ বলে শিলচরেই, সেটা 10.5 বছর সেইখানে ছিলাম। তারপর শুরু হলো আমার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে যাওয়া, পড়ানো। সেখান থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যাওয়া, যেটা দার্জিলিং এর কাছে শিলিগুড়ি বলে যে শহরটা আছে, তার আসে উপকণ্ঠে এই বিশ্ববিদ্যালয়। তারপরে যখন আসাম বিশ্ববিদ্যালয় শিলচরে, এটা আমাদের দেশে তো দু ধরনের বিশ্ববিদ্যালয় আছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মানে কেন্দ্রীয় সরকারের, আর আর রাজ্যিক সরকারের আছে রাজ্য বিশ্ববিদ্যালয়। আমার বিশ্ববিদ্যালয়টা আসাম বিশ্ববিদ্যালয় তার নাম, ওটা কেন্দ্রীয় স্তরের বিশ্ববিদ্যালয়। এবং দেশের রাষ্ট্রপতি আহ, নিয়োগকর্তা উপাচার্যের। তো আমি 2007 থেকে 2012 অবধি, আমি 5 বছরই টার্ম আমি উপাচার্য ছিলাম। অবশ্য উপাচার্য কাজটা শেষ হওয়ার পরে আরো 2 বছরের যে সামান্য বেশি কাল, 2.5 বছরের মতো, আমি বাংলার অধ্যাপক হিসেবে আমি কাজ করেছি। এবং তারপরে যখন সেখান থেকেও অবকাশ নিলাম,
তখন আমাদের যেমন তোমাদের যেমন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তো ভারতেও তো আছে, তো তারা আমাকে বাংলার এমেরিটাস প্রফেসর হিসেবে নিয়োগ দেয়। আগের এমেরিটাস প্রফেসর তোমার দেশেও আছে, সব দেশেই থাকে, তো আমি সেইখানেও কাজ করেছি। ফলে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের সঙ্গে গবেষণার সঙ্গে জড়িত থাকার অভিজ্ঞতা আমার আছে। তুমি মজার কথা বলছিলে, তো মজার কথাটা একেবারে স্কুল, আমি যখন আমার স্কুলের প্রথম ক্লাসটা করতে যাই, সেটা প্রায় উড়ছড়িতর বিয়ের মতো অবস্থা। আমি তো নিতান্তই অল্প বয়স ছিলাম, দেখ তখন গোঁফ ভালো করে উঠে কি ওঠেনি, মাত্র 20 বছর বয়সে আমি শিক্ষকতা করতে গেছি। তো আমার, যিনি তাকে খুব শ্রদ্ধা করতাম, আমাদের যিনি, আমি যে স্কুলে আমি পড়িয়েছি 5.5 বছর, তো সেখানে যে অধ্যক্ষ মশাই, তিনি আমাকে, আমি তো জানি না আমি কি পড়াবো, বলে যে একজন মাস্টারমশাই আসেননি। সেই মাস্টারমশাই পরে নানা কারণে বিখ্যাত হয়েছিলেন আমার শহরে, যাই হোক, তো তিনি আসেননি এবং তিনি 11 ক্লাসে পড়ান। তো আমাকে ওই যে বললাম উড়ছড়ি তোর বিয়ের মতো করে, তিনি বলে চলো দেখি তুমি কি করবে। বলে যে আমি গেলাম, আমি কিন্তু কিচ্ছু জানি না কি পড়াবো। তো গেলাম এবং গিয়ে আমি কি পড়িয়েছিলাম, ওই জীবনের প্রথম প্রেম যেমন কেউ ভুলে না, তেমনি প্রথম ক্লাসও কেউ ভুলে না। সে হচ্ছে হুমায়ুন কবিরের লেখা একটা সনেট, আকবর নামে, সেটা ছিল। তো আমি তো গিয়ে বললাম, দেখলাম যে ঠিক আছে দাও তোমাদের এই পাতা টাতা উল্টে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাদের মাস্টারমশাই কি কি পড়িয়েছেন বলো দেখি। তার বললো, তারপরে বললো ও আচ্ছা, এটা তো পড়ানো হয়নি, আমি পড়াবো। এবং সেখানে একবার পড়ে নিয়ে, এইটা মজা না, মজা হচ্ছে অন্যত্র। তো আমি যখন প্রথম বেঞ্চের একটি, সবাই তো বসে আছে, এইবার আমি ভালো করে তাকালাম, এরা প্রায় বয়সে আকারে প্রকারে প্রায় আমার কাছাকাছি, বলে একটু ঘাবড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ঘাবড়ে যাওয়ার পাত্র নই। আর কিন্তু সবচেয়ে ওই যে মজা বলছিলে না, আমি তাকিয়ে দেখি এইখানে শঙ্কর বলে একটি ছেলে বসে আছে, যেই আমাকে দেখেছে সেই যে মাথা নিচু করে প্রায় বলা যায় এই রকম করে, আর মাথা তুললই না যতক্ষণ আমি ছিলাম। ব্যাপার কেন? কি জানো, হচ্ছে আমি যে পাড়াতে ছেলেবেলায় বড় হয়েছি, সেটা ভাড়া বাড়ি ছিল। তো সেখানে ছেলেবেলায় সে আমার থেকে কিছুটা ছোট ন্যাচারালি, তো সেখানে সে আমার সঙ্গে হাডুডুডু খেলেছে, নানা রকম কুস্তি কাস্তি করেছে, ছেলেবেলায় যা হয় আর কি। তো সে এখন, আমি এসেছি মাস্টারমশাই হয়ে, তো আমার অবস্থা সেই রকম, মা ধরনী দ্বিধা হোক, প্রবেশ করি। তো এই ব্যাপারটা, আমি এটাকে খুব মজার ঘটনা বলেছিলাম। এই মজার একটা ছোট্ট আর একটু অংশ আছে। আমি পড়াচ্ছি, ঠিক আছে, যথাসাধ্য। আমি তাকিয়ে দেখি যে আমাদের দরজারটা খোলা, কিছুটা খোলা, এবং এটার একদিকে ধুতি এবং ইয়ে দেখা যাচ্ছে। ব্যাপার কি, আমাকে তো দিয়েছেন, দিয়ে ঠিক বুঝতে পারছেন না, এই ছোটখাটো দেখতে ছেলেটিতে পাঠালাম, কি করে কে জানে। তো অধ্যক্ষ মশাই এটা দেখছেন ভালো করে যে আমি কি করছি। এটাও আমার কাছে বেশ মজাদার ব্যাপার মনে হয়েছিল। আমার এই পরে প্রথম ক্লাসটা আমি ভুলবো না কখনো। পরে আর বলেননি যে আপনি দেখেছিলেন সে যে ওখানে দাঁড়িয়েছিল? হ্যাঁ, সে তো আমি তাকে পরে বলেছি। এবং প্রথম দিকে সে আমাকে এড়িয়ে যেত, কথা বলতে চাইত না। আমি একদিন ডাকলাম, এই এদিকে আয়, এদিকে আয়। বলে যে এইখানে আমি মাস্টার হয়ে এসেছি, তুই ছাত্র আছিস, তাতে কি হয়েছে, তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি। সে ভালো ছিল। খুব ভারী মজার ছেলে। যাই হোক, অন্য কথা, এটা এটা ওই মজাদার জিনিস বলতে এটাই মনে হলো। আরো অনেক আছে, কারণ দীর্ঘ অনেক জায়গায় পড়িয়েছে কিনা, সেই কোথায় দিল্লি বিশ্ববিদ্যালয়, কোথায় শিলিগুড়ির কাছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সেখানে আসাম বিশ্ববিদ্যালয়ে এবং গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের 1 বছর থেকে একটু বেশি পড়িয়েছি। তো সেখানকার নানা ধরনের নানা আছে, এটা ভাবলে মনটা আর্দ্র হয়ে যায়। নানা ঘটনা আছে, কিন্তু সেটা থাক মনের মণিকোঠায় আপাতত। তার খুবই ভালো লাগলো যে আপনার প্রথম দিনের যে শিক্ষকতার ব্যাপারটা আমরা জানতে পারলাম। মানে ওই অনুভূতিটা আমরাও পাচ্ছি এখন। তো
স্যার, এখন আমরা বাংলা সাহিত্যে লেখালেখিতে একটু আসি। বাংলা হুম। সাহিত্যে তো স্যার বিভিন্ন দিকে লেখা হচ্ছে। এখন আপনার মতে যে কোন দিকটাতে লেখাটা কম হচ্ছে, মানে কোন দিকটা আমাদের এখন একটু কম জানা হচ্ছে, অন্যদিকে যেমন উপন্যাস খুব লেখা হচ্ছে, কোন দিকটা হুম। মনে হয় আপনার কাছে যে কম হচ্ছে, আমাদের আরো করা উচিত ছিল? দেখো, যদি এই বিষয়টা নিয়ে অনেক কথা বলা যায় পুষ্পিতা, কিন্তু প্রশ্নটা তোমার খুব ভালো। তো সেটা আমি বলছি যে জিনিসটা কম লেখা হচ্ছে সেটা কি জানো তো, যে আমার কেন যেন মনে হয় যে আমরা খুব ভুলভাবে সৃষ্টিশীল লেখা, অর্থাৎ যাকে বলে ক্রিয়েটিভ লিটারেচার, সেটা এবং আহ, ধরো যাকে আমরা ক্রিয়েটিভ বলতে চাই না, একাডেমিক লেখা বলে বাতিল করে দিই, কিছুটা ক্ষমা ঘেন্নাও করি সম্ভবত। এই দুয়ের মধ্যে একটা বিশাল বড় ব্যবধান তৈরি হয়ে গেছে, যার ফলে ক্ষতি কিন্তু দুই পক্ষেরই হচ্ছে। প্রথমত, ক্রিয়েটিভিটি জিনিসটা কি, সৃষ্টি, এটা নিয়ে ভারী কথা আমি বলবো না, এটা একটু ঠিক মানাবে না আজকে আমরা যে আলাপ আলোচনা করছি তার সঙ্গে, কিন্তু একেবারে না বললেও তো নয়। যেখানে জীবনকে, জগৎকে, আমার চারদিকে যে নানা ঘটনা প্রবাহ আছে সেখান থেকে তার তাৎপর্যটা যেখানে আমি নিংড়ে নিই এবং নতুন ভাবে নিই, সব সময় নতুন। কেননা আমার আগের লেখাটার যদি কপি, নকল আমি পরের লেখায় করতে থাকি আমি নিজে, তাহলে লেখার মানেটা কি, আমি যদি প্রতি মুহূর্তে নতুন না হই? ফলে ক্রিয়েটিভিটি বলে আমরা যেটাকে আকাশে তোলা উচিত, কিন্তু অনেক সময় আহ, যে সৃষ্টিশীল রচনার যা দাবি, সেটা অনেক সময় অনেকে মেটাতে পারেন না। অথচ তার কি হয় কি, যে ক্রিয়েটিভিটির নামে অনেক আহ এটা উম, কঠিন শব্দ মুখে এসে গিয়েছিল, এটা গিলে ফেললাম, বলবো না। হুম। আর তো বলেন, ক্রিয়েটিভ সমস্যা নেই। লিটারেচারের নামে অনেক 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 আহ, বলা যায় যে নকল জিনিস এইগুলো চলে যায়। এবং এই চলে যায়, এই যে ব্যাপারটা, এর কারণ দুটো। দেখো, এক তো জনরুচি পাল্টে যাচ্ছে, মানুষের রুচি পাল্টে যাচ্ছে। মানুষ কোনটা সুরুচি আর কোনটা রুচিহীনতা এর মধ্যে তফাৎ করতে ভুলে গেছে। কেন ভুলে গেছে এটা বলতে গেলে সাতকাহন। আজকে আমাদের চারদিকে যে মিডিয়া শাসিত জীবন না আমাদের, সেই মিডিয়া তো অনবরত আমাদের ভুল বার্তা দিয়ে চলেছে, সে যে হুম। মিডিয়াই হোক। যার ফলে আমরা, একই মানুষ তো আমরা এগুলো দেখি, এইগুলো হজম করি বা হজম করতে পারি না, তারপর লিখতে বসি, ক্রিয়েটিভিটির কথা ভাবি, সৃষ্টিশীলতার কথা ভাবি, কিন্তু কোথাও একটা বিশাল বড় ফাঁকি থেকে যায়। আর একাডেমিক, এইবার কথাটায় আসি, জীবনের বহু বছরই তো বিদ্যায়তনিক, আমি বাংলা এইভাবে করি, একাডেমিকের বিদ্যায়তনিক চর্চা করছি। সেইখানে ধরো, বাংলা সাহিত্যের কথা বলতে পারি, অন্য বিষয়ে আমি বলবো না, যদি আমার কিছু ধারণা যে নেই তা না। যে অনেক সময় হয় কি, যে এখন কিছু একটা প্রকাশ না করলে, যে ইংরেজিতে একটা কথা আছে না, আইদার পাবলিশ অর পেরিশ, হয় প্রকাশ করো, না হলে বাপু বিদায় নাও, ধ্বংস হয়ে যাও, কারণ তোমার চাকরি বাকরিতে প্রমোশন হবে না, কিচ্ছু হবে না, ইত্যাদি। কিন্তু এইগুলোতে এমন অনেক সময় এমন অনেক ওই নকল শব্দটাই বললাম, নকল জিনিস চলে যাচ্ছে, যে আসল হাহাকার করছে। এবং এটা ওই যাকে আমরা একাডেমিক রচনা বলি, বিদ্যায়তনিক রচনা বলি, এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাতেই, বেশি পরিমাণে আছে। এবং এটা একটা বিশাল বড় সংকটের জায়গা। কেননা ওই তোমার মতো তরুণরা, তরুণ প্রজন্মের যারা পাঠক, তারা তো যা পাচ্ছে, তারা অনেক সময় হয় কি, যে আমরা যেমন শোকেসের মধ্যে ঝকঝকে যদি সাজানো থাকে, বিজ্ঞাপনে ধন্য থাকে, তাহলে আমরা সেটা দেখেই মজে যাই এবং আমরা নানা কিছু ব্যবহার করি। বইয়ের ব্যাপারেও তা খাটে, যে যেটা খুব নামকরা বা মোটামুটি নামকরা প্রকাশক যেটাকে নানাভাবে সাজিয়ে গুছিয়ে প্রকাশ করে, আমরা তার মলাটটা দেখেই তৃপ্ত বোধ করি। বিজ্ঞাপন দেখে আমরা প্রতারিত হই, তার ভেতরের শ্বাসটা দেখি না। এটা ওই বিদ্যায়তনিক রচনায়, বিশেষ করে বাংলা সাহিত্য কেন্দ্রিক রচনায় অনেক বেশি হয়ে গেছে।
ফলে যদি তুমি আপাতত সংখ্যাগত বিচার করো, তাহলে প্রবন্ধ, তোমার প্রশ্নটা তো ওইরকমই ছিল, যে প্রবন্ধ, প্রচুর কবিতা লেখা হচ্ছে, হ্যাঁ নিশ্চয়, প্রচুর ছোট গল্পও যে লেখা হচ্ছে না তা না, আর উপন্যাসের তো কমতি নেই। কিন্তু কথা হচ্ছে কি, যে সত্যিকারের উপন্যাস কটা লেখা হচ্ছে? তুমি বাকতিনের প্রসঙ্গ আসছিলে না, যে বাকতিন কিন্তু 20 শতকের প্রায় বলা যায় সর্বশ্রেষ্ঠ উপন্যাস তাত্ত্বিক, কিন্তু কে কড়ি ধারে বলো? কে এটা ভাবে যে প্রকৃত উপন্যাস, খাঁটি উপন্যাস হতে গেলে তার কতগুলো শর্ত পূরণ করতে হয়? এইগুলো শর্তের ধার না ধারে যারা যারা ইচ্ছে মতো বুদবুদ উৎপাদনের মতন করে উপন্যাস লেখে, এটাও আরেকটা সংকট আমাদের বাংলা সাহিত্যের। আর অন্য ধরনের সংকট হচ্ছে যে প্রবন্ধের নামে ভুসিমাল বেশি চলছে বাজারে, এবং সেটা সবচেয়ে বেশি বিপন্ন করছে তোমার মতন যারা পুষ্পিতা, নবীন প্রজন্ম, যাদের পথ দেখাবেন, যারা বড়রা, তারা তাদের পথ দেখাচ্ছেন না ঠিক মতো করে। তোমাকে বেছে নেওয়ার জন্যে যে পরিমাণ তোমাকে গাইডেন্স করা দরকার ছিল, তোমাকে পথ দেখানোর কথা ছিল, সেটা তারা করছেন না। এটা আরেকটা সংকট আমাদের। অতএব সংখ্যার পরিমাণে প্রচুর উপন্যাস লেখা হচ্ছে, এটা বলতে পারো, কবিতাও লেখা হচ্ছে, সবই লেখা হচ্ছে, প্রবন্ধও লেখা হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি সংকটে বোধহয় সত্যিকারের প্রবন্ধ। কেননা যে প্রবন্ধের মধ্যে দ্যুতি নেই, মননের দ্যুতি নেই, কোনো সন্ধান নেই, খোঁজ নেই, সেটা তো সত্যিকারের প্রবন্ধ হতে পারে না। সত্যিকারের কোনো রচনাই কিন্তু আবিষ্কারকের দায়িত্ব পালন না করে পারে না, কারণ যা আছে তা আমি যদি আবার বলি, কি লাভ তাতে? সুতরাং এটা একটা সংকটের জায়গা, যে সংকটের জন্য আমাদের বর্তমান সময়ে যে ঘুণে খাওয়া সময় এবং সমাজ, সেটাই দায়ী, এরকম মনে হয় আর কি আমার। ধন্যবাদ স্যার। এটা মানে এখন যে সব পাঠকদের মধ্যে এক কেন্দ্রিকতা সৃষ্টি হচ্ছে আসলে এ হম, কারণেই, যে সবাই ঠিক। স্যার এটাতে, যে আমরা আগে কি মানে আমি আমাদের যুগে না, আরো আগে আমার বাবা মার কাছে শুনেছি যে সবাই বিভিন্ন লেখকের নাম জানতেন, বিভিন্ন লেখকের লেখা পড়তেন, এবং তখনকার সময় প্রচুর বইপত্র হতো, বিভিন্ন লেখকের বইপত্র পাওয়া যেত। এখন শুধু গুটি কতক লেখকের বইপত্র পাওয়া যায়, সবার লেখা আমাদের কাছে আসেও না, যেমন আমরা চাইলেও পেতে পারি না। এটাতে কি স্যার আপনার মনে হয় যে শুধু পাঠকদের ব্যাপার, নাকি প্রকাশকরাও এখানে হাত আছে, যে তারা যদি আমাদের কাছে আরো লেখকদেরকে আনতেন, তাহলে আমরা আসলে তাদের লেখা পড়তে পারতাম? আমাদের কাছে আমরা যদি নামই না জানতে পারলাম, নাই বই দেখলাম, তাহলে আমরা পড়বোটা কিভাবে স্যার? একেবারে সত্যি কথা তুমি বলেছো পুষ্পিতা। দেখো, প্রকাশকরা এখন শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থই, মূলত সবাই না কিন্তু অধিকাংশই বাণিজ্যিক স্বার্থের বাইরে কোনো কিছু ভাবেনি না। কে বেশি বিক্রি হবে, তার মধ্যে আহ সত্যিকারের সাহিত্য গুণ থাকলো কি থাকলো না, সেটাতে তাদের বইয়েই গেল, তাদের বিক্রি হলেই হলো। এবং এই বিক্রিটা, ওই আমাদের বাংলায় আছে না ঔষধি বৃক্ষের কথা, যে একবার মাত্র ফল দিয়ে মরে যায়, এরা কিন্তু সেই রকম, কেউ এদের কথা বিবেচনা করে না। এমনকি মিডিয়া যাদের তথাকথিত অর্থে নামজাদা বানিয়ে নেয়, তাদের এই নামও বা কদিন থাকে বলো? কদিন থাকে? কিন্তু সত্যিকারের লেখা যদি হয়, তুমি অনেক বছর পরেও খুঁজে বের করবে তাকে, তোমাকে করতেই হবে, তিনি বাধ্য করবেন তোমাকে খুঁজে নিতে। আমাদের বাংলা সাহিত্যে, আমি কিন্তু আরেকটা কথা বলিনি, অখণ্ড অবিভাজ্য বাংলা সাহিত্যে বিশ্বাস করি। নানা কারণে ঐতিহাসিক দুর্যোগের মধ্য দিয়ে আমরা বাঙালিরা খণ্ড বিখণ্ড হয়ে গেছি, আমাদের মানচিত্র ছিন্ন ভিন্ন হয়ে গেছে আমাদের বাঙালি জাতির। কিন্তু তা সত্ত্বেও আমরা যখন সাহিত্যের কথা বলবো, সেটা কিন্তু অখণ্ড অবিভাজ্য বাংলা সাহিত্য। এবং সেটা মনে রেখেই বলছি যে কে খুঁজে বের করে বলতো কমল কুমার মজুমদারের কথা, যিনি আমাদের, হ্যাঁ তার এক নামে একটা বদনাম আছে, তিনি বড় দুরূহ কথা লেখেন। কিন্তু আমার তখন মনে পড়ে যায় একটা বিখ্যাত উক্তি, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, সুধীন্দ্রনাথ দত্ত
লিখেছিলেন কবি সুধীন্দ্রনাথ দত্ত, যে দুরূহতার জন্ম পাঠকের আলস্যে, তার জন্য কবিকে দোষারোপ করা অন্যায়। এটা কবি না, এটা সাহিত্যিক শব্দটাও তুমি ব্যবহার করতে পারো। পাঠক কোনো কিছু খবর রাখলো না, ওই বাণিজ্য প্রবণ প্রকাশকদের দেওয়া বিজ্ঞাপনে সে প্রতারিত হলো, তাহলে সে কি করে জানবে কমল কুমার মজুমদারের কথা, শহীদুল জহিরের কথা? এই বৃহত্তর বাংলা সাহিত্যে কজন খবর রাখেন? কজন? জীবন ও রাজনৈতিক বাস্তবতা কজন পড়েছেন? সে রাতে পূর্ণিমা ছিল কজন পড়েছেন? বা এই মুহূর্তে ধরো রাজশাহীতে একজন নামকরা মনোচিকিৎসক আছেন, মামুন হুসাইন। তিনি এত আলাদা ধরনের লেখেন, এবং ওই রাজশাহীতেই এখন বোধহয় লন্ডনে থাকেন আমি শুনেছিলাম, ইমতিয়াজ শামীম, এদের লেখা কজন পড়ে? কিংবা ধরো আরেকজন সেলিম মুর্শেদের কথা বলি, তিনি অবশ্য রাজশাহীর নন, সেলিম মুর্শেদের কথা বলি, এরা এত আলাদা। আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য তিনজনের নাম উল্লেখ করলাম। কিন্তু আমরা যদি সত্যিকারের পাঠক হই, আমাদের তো সন্ধানী হতে হবে, খুঁজে বের করতে হবে যে খনির মধ্যে কোথায় লুকিয়ে আছে আকাটা হিরে। এই আর কি কথাটা। ধন্যবাদ স্যার, এটাই আমি জানতে চাচ্ছিলাম। মানে আমার মনে এই প্রশ্নটা অনেকদিন ছিল, আমি অনেকের সাথে কথা বলেছি, তাদের মনেও এই প্রশ্নটা ছিল। তো স্যার, এই যে আপনি যে বললেন যে পাঠকদের আলস্য, এই কথাটা থেকে আমার একটা জিনিস মনে হলো যে আমাদের যতটুকু যা বই লেখা হয়, যারা যে সাহস করে কোনো একটা বিষয় লেখেন, আপনারা সাহস করে লেখেন, তার মধ্যেও নানান রকম নিষেধাজ্ঞা দিয়ে পাঠকদের থেকে লেখকদের একটা দূরত্ব সৃষ্টি করে দেওয়া হয়, নিষেধ করে, নিষেধাজ্ঞা জারি করে। তো এটা তো স্বাধীনতার একটা হস্তক্ষেপ। তো এটা তো সবারই একটা ভোগান্তি পোহাতে হয়। তো এই যে লেখকের যে স্বাধীনতা, লেখকের কলম তো হতে হবে সর্বসাচী, যে সব মানে তাকে সব দিকেই যেতে হবে, কিন্তু তার লেখায় যে আমরা মানে ভোগান্তি করছি বা তার লেখা যে আমরা নিষেধ করছি, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখো, সত্যিকারের লেখক যদি হয়, সে তার প্রতিবাদ এবং ব্যক্তিগত স্তরে হলেও একটা প্রতিরোধ জারি রাখবেই। আর ব্যক্তিগত স্তরের প্রতিরোধই আসলে সামাজিক, নান্দনিক, সাংস্কৃতিক প্রতিরোধে রূপান্তরিত হয়, এটা আমি বিশ্বাস করি। সেই লেখকের বুকের পাটা থাকবে যে বলবে যে আমি তোমাদের ওই 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 যে রবীন্দ্রনাথের গানটা ছিল না, প্রসাদ লাগি কতই লোকে আসে ধে, হ্যাঁ, সেই বিখ্যাত গানটা। তো এই প্রসাদ লাগি যে লোকরা ধেয়ে যাক, আমি থাকবো না তাদের দলে, আমি থাকবো একটু আলাদা। এবং আমি যে কলমটা ব্যবহার করছি সেটা ভাড়াটে নয়, সেটা কারণ ভাড়া খাটে না। যেদিন লেখকরা, সবাই না হোক, অন্তত যাদের লেখা আমরা পড়তে চাই, তারা প্রত্যেকে যদি একটা লেখক সমবায়ের মতো একটা, যদি এমনি কাগজে পত্রে না হোক, অন্তত একসঙ্গে থাকার জন্য লেখক সমবায় গড়ে তোলেন এবং এটা ঘোষণা করেন প্রকাশ্যে বা অপ্রকাশ্যে যে আমার কলম ভাড়াটে কলম নয়, আমার কলম কারোর কাছে দাসত্ব স্বীকার করে না, তাহলেই অনেক কথা বলা হয়ে যায়। এবং যে বিদূষণ আজকে আমাদের বাঙালি সমাজকে আচ্ছন্ন করে ফেলেছে, আমার ধারণা সেই বিদূষণ থেকে অনেকটা পরিমাণে মুক্ত হওয়া যায়। এটাই তো। আর আমাদের সব বাঙালিদের বা আমাদের এই জায়গার সব আন্দোলনই তো কলম থেকে প্রথমে শুরু হয়েছে। সেখানে যদি আমাদের কলমকে আটকে রাখা হয়, তাহলে তো স্যার আমাদের আর অস্তিত্ব থাকছে না, আমাদের অস্তিত্বই বিলীন হয়ে যাচ্ছে। তো এটাই আমার জানার ইচ্ছা ছিল স্যার, যে এখন আর কি সবাই মাথা তুলে কথা বলতে ভয় পায় কোনো বিষয়ে, কারো বিরুদ্ধে, ছোটখাটো বিরুদ্ধে হিংস্রতা দেখা যায়। তো এটাই আমাদের জানার ইচ্ছা, যে এই হিংস্রতা থেকে সাহসিকতাটা এনে আমরা কোনো কাজ করতে পারবো, তাহলেই না এগিয়ে যাব। এটার জন্য স্যার এটা জিজ্ঞেস করলাম। স্যার স্যার এখন পান্থ আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। ধন্যবাদ সুস্মিতা। শুভ সন্ধ্যা স্যার, আবারও একবার তো বেক স্টেজে কথা হলো।
আসলে এখন শোতার সময়টাও পার হয়ে গেছে, শীতের রাত অনেক রাত হয়ে গেছে, তো আসলে সময়টাও বা সম্বোধনটা ঠিক মতো করতে পারছি না, সেজন্য ক্ষমা প্রার্থী। না না, যাই দূর হোক দূর, আমরা, এই যে তুমি বলো কি বলবে। না না স্যার, আপনার কথা আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, মানে খুবই ভালো লাগছিল। আর প্রতিটা কথাই এত সুন্দর করে গুছিয়ে আপনি বলছেন, আর প্রত্যেকটা ব্যাপারে এত সুন্দর করে সবগুলো দিক বিশ্লেষণ করে বলছেন, তো শুনতে আমারও আরো আগ্রহ জাগলো। হ্যাঁ, অবশ্যই কিছু প্রশ্ন করব, প্রশ্ন না আসলে কিছু ব্যাপারে আপনার সাথে হয়তো বা আলোচনা করার চেষ্টা করব, জানার চেষ্টা করব। সেটাই। তো স্যার, পুষ্পিতা তো অনেকগুলো কথাই বলল, অনেকগুলো ব্যাপারে কথা হলো। আমরা যদি স্যার একটু এখন রবীন্দ্রনাথ নিয়ে শুনতে চাই। বাংলা হুম। সাহিত্যে আমরা সাধারণত বাঙালিরা সাহিত্য বলতেই মনে করি যে মাথার উপর আমাদের রবীন্দ্রনাথ আছে। সবসময় আমরা রবীন্দ্রনাথকেই ধারণ করতে চাই। কিন্তু আ এখনকার সংস্কৃতি অনুযায়ী বা এখন আমরা যেভাবে আমাদের সাহিত্য চর্চাটা করছি, আ দেখা যাচ্ছে রবীন্দ্রনাথকে ঠিকভাবে হয়তোবা ধারণ করা হচ্ছে না। হয়তোবা একটু বিকৃত করে ধারণ করা হচ্ছে। হয়তোবা অন্যরকম ভাবে ব্যাপারটা একটু বাজে দিকে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে জাস্ট আপনার মতামতটা বা আপনার পা পার্সপেক্টিভ টা আমরা জাস্ট একটু জানতে চাচ্ছিলাম যে রবীন্দ্রনাথ নিয়ে, আর রবীন্দ্রনাথ আর বাংলা সাহিত্য এই ২ টো ব্যাপার আসলে একসাথে কিভাবে আমরা ভাবতে পারি সেই জিনিসটাই। দেখো, রবীন্দ্রনাথ সম্পর্কে তো অনেক বিশেষণ দিয়ে অনেক কৃতবিদ্য জনেরা, সত্যিকারের বিশেষজ্ঞ যারা, তারা অনেক কথা বলে গেছেন। আমার এটা মনে হয় যে এটা হয়তো খুবই বেশ সাধারণ কথাই হবে, কিন্তু আপাতত এই সাধারণের মধ্যেই অসাধারণের দোতনা পাই কিনা সেটা দেখা দরকার। যে রবীন্দ্রনাথ আমাদের সত্যিকারের অর্থেই আমার স্বপ্নে, আমার জাগরণে, আমার আমার বিপদের দিনে, আমার উত্তরণের দিনে নানাভাবে আমাদের সঙ্গী হয়ে পড়েন। তার গান, গানের কোনো পংক্তি, কিংবা তার কোনো সুর, গলায় আমার সুর থাকুক বা না থাকুক, আমরা যখন গুনগুন করি, যখন জি স্যার। নিজে সচেতন ভাবে আগের মুহূর্তে ভাবিনি তার কথা, অথচ হঠাৎ করে অমোঘ তীর বর্ষণের মতো তার গানের একটা কলি চলে আসে আমার সুরহীন কণ্ঠে, তখন মনে হয় যে রবীন্দ্রনাথ তো প্রবল ভাবে জেগে আছেন প্রত্যেক বাঙালির মধ্যে, প্রত্যেক বাঙালির রক্তবহা ধমনীতে। তিনি যখন বিপন্ন বোধ করি, ব্যক্তিগত কারণে বলছি না, সামাজিক কারণে, রাজনৈতিক অসাম্য, অন্যায়, ঘোর বঞ্চনা, অত্যাচারের মুহূর্তে যখন ভীষণ ভাবে ক্লান্ত বোধ করি, তখন নিজেকে কি শুনাই না, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, কিংবা ক্ষমা যেটা যে হীন দুর্বলতা, হে রুদ্র কঠিন যেন হতে পারি সেটা তোমার প্রসাদে, এরকম আরো অনেক কিছু, বা বিপদে মুড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, এইসব সব বাঙালি মাত্রেই জানে, আমি কিছু নতুন কথা বলছি না। তো রবীন্দ্রনাথ 1941 সালে প্রয়াত হয়েছেন, তারপরে 8 দশক চলে গেল, কত কিছু পাল্টে গেল বাঙালির, কিন্তু রবীন্দ্রনাথের যে পরিগ্রহণ, সেটা কি পাল্টেছে? আমার তো তা মনে হয় না। যদি তাই হবে, তাহলে কি করে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অম্লান নেতৃত্বে এবছর আমরা তার শতবর্ষ পালন করছি, তো সেই সময় যে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কোন একটা কবিতার কিছু পংক্তি, এবার ফিরাও মোরেই হোক বা সুপ্রভাতই হোক, অনেক অনেক কথা বলা যেতে পারে, তো সেগুলো যখন আমাদের যখন প্রেরণা দিয়েছে, একটা জাতি নতুন করে মুক্তির স্বপ্নে মাতোয়ারা হয়ে উঠছে, তখনও তো রবীন্দ্রনাথ, বা মুক্তির স্বপ্নে মাতোয়ারা সেই জাতি যখন আচমকা ভয়ঙ্কর অশনি সংকেতে বিধুর হয়ে গেছে, তখনও কি রবীন্দ্রনাথই আমাদের পথ দেখান না? এক আশ্চর্য জাদুকর তিনি,
এইভাবে তিনি চলে আসেন আমাদের প্রত্যেকের মধ্যে, আমার ব্যক্তিগত সত্তায়, আমার সামাজিক সত্তায়, আমার সাংস্কৃতিক সত্তায়, এবং অবশ্যই আমার রাজনৈতিক ও ঐতিহাসিক সত্তায়। এবং এটা হয় বলেই এমন কিছু নেই যা দিয়ে রবীন্দ্রনাথকে বোঝা যায় আমাদের চেতনা থেকে। চেতনার মধ্যে যে সেই যে রামায়ণে পড়েছিলাম না, বিশল্যকরণী, যেটা দিয়ে রক্তপাত বন্ধ হয়, আমাদের অনেক ভেতরের অনেক রক্তক্ষরণ বন্ধ করে দেন রবীন্দ্রনাথ। তিনি আমাদের বিশল্যকরণী। কে এটা কেড়ে নেবে বাঙালির কাছ থেকে? অনেক কিছু পাল্টে যাবে, আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক উন্নতি করব, নিশ্চয়ই করব। মানুষ তো চুপ করে দাঁড়িয়ে থাকে না, এক বিন্দুতে এগিয়ে যায়। তো সেই এগিয়ে যাওয়ার মুহূর্তে যিনি আমাদের সত্তায় শক্তি সম্পৃক্ত করেন, তিনি রবীন্দ্রনাথ ছাড়া আর কে বলো? জি স্যার, অবশ্যই না। জি স্যার, কথাগুলো শুনে খুবই ভালো লাগলো, এবং আমরা আসলে বুঝতে পারলাম যে আসলে আমরা সহজভাবে যদি বলি, বাঙালি জাতির বৈশিষ্ট্যের মাঝেই রবীন্দ্রনাথ একটা বৈশিষ্ট্য হয়ে আছে আসলে। তো আমরা যদি স্যার রবীন্দ্রনাথেও থাকতে চাই, কিংবা নতুন আরেকটা টপিকেও যেতে চাই, আমরা যদি উত্তরাধুনিকতা ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করি। উত্তরাধুনিকতা তো একটা হিউজ ব্যাপার, বা অনেক বিশাল একটা জিনিস। তো বিশাল সেক্ষেত্রে যদি বিশাল। আমরা সংস্কৃতি, হ্যাঁ, শুধু আমরা সংস্কৃতি কিংবা সাহিত্যের এই অংশটুকুই চিন্তা করি, সেক্ষেত্রেও স্যার আমরা রবীন্দ্রনাথের হয়তো একটা প্রভাব দেখতে পারি। উনি যে সময়কার ছিলেন, সে সময়ে যিনি সাহিত্য রচনা করেছেন, উনি কিভাবে পরবর্তী বিশ্বটাকে চিন্তা করেছেন, বা এই ব্যাপারে যদি স্যার একটু কিছু বলেন। দেখো, আমার একটা বই, যেটা এই দুটো সংস্করণ বেরিয়েছে, আধুনিকতা পর্ব থেকে পর্বান্তর। তো সেইখানে যদি পাও আর কি, কলকাতার পুস্তক বিপণী থেকে বেরিয়েছিল। এটা এখন তৃতীয় সংস্করণের প্রস্তুতি চলছে, সে যাই হোক। তো সেখানে আমার একটা প্রবন্ধ আছে। প্রবন্ধটার শিরোনাম হচ্ছে রবীন্দ্রনাথ উদ্ভাসনের পরম্পরা। তোমার যে প্রশ্নটা ছিল না, আমরা এখনকার পরিস্থিতিতে যে আমরা উত্তর আধুনিকতা ইত্যাদি প্রসঙ্গ তুমি এনেছো, মানে রবীন্দ্রনাথ মানেই হচ্ছে উত্তরণ। এইবার একটি কথা খুব স্পষ্ট ভাবে বলতে চাই, আমি বহু জায়গায় বলেছি, আমার যে বইটার কথা আমি বললাম আধুনিকতা পর্ব থেকে পর্বান্তর, তার মধ্যে তো আছেই, আরো বহু জায়গায় আমি লিখেছি, এবং এটা নিয়মিত আমি বলেও থাকি, কিন্তু বেশিরভাগই মনোযোগ দিয়ে শোনে না সম্ভবত। সেটা কি, যে ইংরেজিতে যে পোস্ট মডার্ন কথাটা আছে, যেটার বাংলা আমি, অনেকেই উত্তরাধুনিক করেন, কিন্তু এটা সাংঘাতিক ভুল কথা। পোস্ট মডার্নের বাংলা করা উচিত, কারণ কোনো কিছু গভীর দোতনা আছে এমন জিনিসকে অনুবাদ করতে গেলে সতর্ক হতে হয়, কিন্তু আমরা সেই সতর্কতা দেখাই না। তো আধুনিক উত্তর বলি আমি। আর উত্তরাধুনিকতা যেটা, সেটা 1985 সাল নাগাদ কলকাতায় কবি অমিতাভ গুপ্ত, কবি অঞ্জন সেন, প্রাবন্ধিক উদয়নারায়ণ সিংহ, প্রাবন্ধিক বীরেন্দ্র চক্রবর্তী, এবং বাংলাদেশে তিনি আমার নেই আমার অনুজ প্রতিম বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপক ছিলেন, নামকরা কবি 80-র দশকের, খন্দকার আশরাফ হোসেন, তার একটা পত্রিকা ছিল, চমৎকার পত্রিকা, একবিংশ নামে। তো তিনি, তারপর চট্টগ্রামে লিরিক পত্রিকা গোষ্ঠীর মধ্যে আছেন কবি এজাজ ইউসুফি, কবি জিল্লুর রহমান, কবি পুলক পাল, কবি রিজওয়ান মাহমুদ, এরকম আরো অনেকে। এরা সবাই মিলে একটু আলাদা আলাদা জায়গায়, ভারতবর্ষের পশ্চিম বাংলায় কেউ কেউ, আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আরো কেউ কেউ, এর বাইরেও দু এক জায়গায় ছিলেন, তাদের কথা আপাতত থাক। তারা যে উত্তরণের কথা বলছিলেন, যে বাঙালি আধুনিকতা একটা অবক্ষয়ী পর্যায়ে চলে এসেছে, তার মধ্যে অনেক ক্লেদ, অনেক আবর্জনা, অনেক ময়লা জমে গেছে। প্রতীচ্যের পাশ্চাত্যের অনুকরণ করতে গিয়ে আমরা সে আবর্জনাগুলো টেনে এনেছি আমাদের মনের মধ্যে। সেটা থেকে যদি মুক্ত হতে হয়, তাহলে শুচি স্নান করতে হবে, তো শুচি স্নান করতে হবে। অর্থাৎ
একটা পবিত্র স্নান করতে হবে, একটা নতুন করে একটা গোসল করে উঠতে হবে, এবং সেটার জন্য সেই করার জন্য আমাদের সত্তাকে, আমাদের এক্সিস্টেন্সকে, আমাদের অস্তিত্বকে আবার নতুন জাগরণের মন্ত্র শেখাতে হবে, উত্তরণের মন্ত্র শেখাতে হবে, উদ্ভাসন মানে এনলাইটেনমেন্ট, তার মন্ত্র শেখাতে হবে, তার পথ নির্দেশ করতে হবে। আমি যাদের নাম করলাম, এদের কবিতায়, এদের প্রবন্ধে এই ব্যাপারটা কিন্তু বারবার আছে। একটু খবর করলেই লিরিক পত্রিকার যে ওই তোমার উত্তরাধুনিকতার সংখ্যা পড়ে বই আকারেও বেরিয়েছে। আমাদের এজাজ ইউসুফিও উত্তরাধুনিক চেতনা নিয়ে 2 বছর আগে একটা বই প্রকাশ করেছেন চট্টগ্রাম থেকে। চট্টগ্রামেরই এখন নামকরা চিকিৎসক, তিনি প্যাথোলজিস্ট, জিল্লুর রহমান নামকরা কবি, তারও একটা প্রবন্ধের বই আছে, উত্তরাধুনিকতায় সবুজ করুণ ডাঙ্গায়, এবং আরো অনেকে। তো এই বইগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি, তাহলেই বুঝে নেব যে ইউরোপের নকল করার মধ্যে আমাদের কোনো মর্যাদা নেই। বাঙালিকে তার বাঙালি সত্তা বুঝতে হবে। কিভাবে? যে বাইরের নাগরিক বা মহানাগরিক জীবন আমাদের বারবার ভ্রান্তির পথে, ভুলের পথে নিয়ে যাচ্ছে। সেই ভুল থেকে ফিরে দাঁড়াতে গেলে, যে বাংলা রবীন্দ্রনাথ লিখেছিলেন এক জায়গায়, গ্রামে গাঁথা দেশ আমাদের। তুমি ঢাকার চট্টগ্রাম আর রাজশাহী কিংবা আরো 2-1টা নগর, সিলেট, এগুলো বাইরে তুমি যদি যাও, আসল বাংলাদেশকে চিনবে কোথায়? আসল বাঙালিদের চিনবে কোথায়? তার সত্তাকে তুমি চিহ্নিত করবে কিভাবে? যদি তুমি গ্রামাঞ্চলে না যাও, যে প্রকৃতির মধ্যে বাঁচে এবং মরে, তাহলে এই প্রকৃতি তার জীবনে, তার অনুভবে, তার উপলব্ধিতে, তার অভিজ্ঞতায় এমন প্রবলভাবে উপস্থিত, সেই উপস্থিতিকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। উত্তরাধুনিকতা যারা করেছেন বলে যে আধুনিকতা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সেটা দিয়ে আর কোনো কাজ হবে না, এবং এর জায়গায় আমরা একটা উত্তরণের দিকে যেতে চাইছি। কেউ কেউ বলেন উত্তরায়ণ মনস্ক হতে চাইছি। এই যে উত্তরায়ণের আকাঙ্ক্ষা, উত্তর অনবরত রূপান্তরের মধ্য দিয়ে উত্তরণের দিকে যাত্রা, সেটাই কিন্তু যারা করেন, এবং শুধু কবিতায় সেটা আবদ্ধ নয়। কিছু কিছু লেখক আছেন যাদের লেখার মধ্যে আমি অন্তত খুঁজে পাই এই উত্তরণের বার্তা। আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা পড়ো, একটু অন্যভাবে পড়ো তো মনোযোগ দিয়ে। সেলিনা হোসেনের লেখা পড়ো, সব লেখায় না, কিন্তু কিছু কিছু লেখায় তো নিশ্চয়ই। যে তুমি যদি পড়ো, সেই তার প্রথম দিকের লেখাটা, যে চর্যাপদের উপরে ভিত্তি করা, যে চর্যাপদের উপর ভিত্তি করে যে নীল ময়ূরের যৌবন তিনি লিখেছিলেন, সেটা আমি যেটাকে উত্তরায়ণ চেতনা বলছি, আমি যেটা বাঙালির নিজস্ব উত্তরাধুনিকতা বলছি, যারা লুকায়ত সংস্কৃতিকে মর্যাদা দেয়, অবক্ষয়ী আধুনিকতা লুকায়ত সংস্কৃতিকে গ্রাহ্যের মধ্যে আনে না, লাঞ্ছনা করে, অপমান করে, তার সম্পূর্ণ উল্টো মেরুতে যেতে হবে আমাদের, যদি বাঙালি তার শিকড়ে জলের ঘ্রাণ চায় তবে। এবং এটা একমাত্র দেখাবার চেষ্টা করে বাঙালির ওই নিজস্ব উত্তরায়ণ পন্থী উত্তরাধুনিকতা, যেটা মোটেই কোনোভাবেই ইংরেজি পোস্ট মডার্ন নয়, কখনো নয়। এই ভুলটা বারবার বলা সত্ত্বেও কেউ কান দেয় না, করেই যাচ্ছে। কিন্তু সবাই যদি ভুল কথা বলে, তাহলে ভুলটা কি সত্য হয়ে যায় পান্থ? সত্য না স্যার। সত্যই। জি স্যার, ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। এই ব্যাপারে মানে আমরা প্রায় অনেকগুলো ইনফরমেশন হয়তোবা জানতে পারলাম। আমার স্যার নিজের ব্যক্তিগতভাবে জানার এই ইচ্ছাগুলোই ছিল। আসলে আমরা উত্তরাধুনিকতার নামে কোন সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছি, কিংবা পাশ্চাত্য সংস্কৃতিটাকে আমাদের দিকে বেশিভাবে চাপিয়ে দিচ্ছি, আমাদের নিজের স্বকীয়তাটা ভুলে যাচ্ছি। এই ব্যাপারটাই স্যার মানে আপনার বলাতে হয়তোবা সবার একটু ক্লিয়ার হয়েছে, বা আরো কিছু জিনিস মানুষ একটু ভালো করে উপলব্ধি করতে পেরেছে যে আমাদের নিজস্ব সংস্কৃতিটাকে ধারণ করাই হয়তোবা সবচেয়ে বড় উত্তরণের উপায় হবে। তো সব স্যার থেকে আমরা এই ব্যাপারে হ্যাঁ, জি স্যার। বলো। তো আমরা স্যার
এইসব ব্যাপারে সাহিত্য নিয়ে অনেক কথা বললাম। তো স্যার আপনার নিজের লেখালেখির মাঝে আপনি মিশেল ফুকোকে নিয়ে ব্যক্তিগতভাবে হয়তোবা অনেক চর্চা করেছেন, অনেক লেখালেখিও করেছেন। তো মিশেল ফুকো স্যার আমরা জানি ফ্রান্সের একজন লোক। তো উনার জীবনধারাটা স্যার আমি একটু যখন রিসার্চ করেছি দেখলাম মানে খুবই ইন্টারেস্টিং মনে হলো। উনি অনেকগুলা ট্রানজিশন পিরিয়ড এর মধ্য দিয়ে আসলে গিয়েছেন। যে উনার বাবা হুম চেয়েছিল উনি সার্জন হবেন। বাট হুম ওইটা না হওয়ার কারণে ডিপ্রেশনে চলে যান, মনোবিজ্ঞানের দিকে আকৃষ্ট হন। হুম তো শেষে দেখা যাচ্ছে উনি একটা ভার্সিটিতে দর্শনের প্রফেসর হিসেবে জয়েন করেন। উনি হুম সমাজতান্ত্রিক আন্দোলনেও জয়েন করেন, ওই থেকে আবার ব্যাক করেন। তো এরপরে উনি যে দার্শনিকতার দিকে ধাবিত হলেন বা উনাকে নিয়ে যে আপনার পড়াশোনা বা যা কিছু আপনি লিখেছেন সেই ব্যাপারগুলো সম্পর্কে একটু যদি কিছু বললেন আমাদের। দেখো, এটা নিয়ে কার্যত তুমি যে প্রশ্নটা করলে না পান্থ, ধন্যবাদ তোমাকে জি স্যার। প্রশ্নের জন্য। তবে কথা হচ্ছে এটা নিয়ে হয়তো আলাদা একটা না একাধিক হয়তো লাইভ করলে তবে যদি স্পষ্ট হয়। সুতরাং আমি স্যার এখন তোমার আহ, চায়ের পেয়ালার মধ্যে সমুদ্র ঢুকাবার একটা চেষ্টা করছি। ঠিকই সংক্ষেপে বলেছো, স্যার যতটুকু বলা বাবা যায়। যাই চান তিনি আসলে যে নতুন, এটা আমাদের দেশে কখনো হবে না। আমাদের দেশ বলতে আমি ভারতীয় উপমহাদেশ ধরছি। আমরা সেই ব্রিটিশ উপনিবেশের আমাদের উপর যে চাপিয়ে দিয়েছে শিক্ষার একটা বিশেষ ধরন, এটাই আমরা মেনে চলি। কিন্তু তাদের সেই সাহস আছে নতুন নতুন বিভাগ চিন্তা করে, যে নতুন নতুন চিন্তার প্রবণতা যখন তৈরি হয় তখন সেই অনুযায়ী তারা তাদের নামকরা সব নামজাদা সব বিশ্ববিদ্যালয়ে তারা নতুন বিভাগ খোলে। কেন বলছি কথাটা জানো? যে ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত যে প্যারিসের যে সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয় তার নাম হচ্ছে সরবোর্ন বিশ্ববিদ্যালয়, আরো আছে অবশ্য। তো সেই সরবোর্ন বিশ্ববিদ্যালয়ে পড়াতেন মিশেল ফুকো, এবং তার জন্য হিস্ট্রি অফ আইডিয়া যে কথাটা এখন আমাদের দেশেও এসেছে, তোমার বাংলাদেশেও আছে, যে ইতিহাস কেবল কি ঘটলো না ঘটলো, কি ঘটেনি এটা না, এটার পঞ্জীয়ন নয়। ইতিহাস মানে ভাবনার ইতিহাস। এই ভাবনার ইতিহাসে মিশেল ফুকো যে অবদান রেখে গেছেন তার কোনো তুলনা হয় না। তার যে বইগুলো, তার নামগুলো দেখো তুমি: ম্যাডনেস এন্ড সিভিলাইজেশন, ম্যাডনেস এন্ড সিভিলাইজেশন। ডিসিপ্লিন এন্ড পানিশ, দ্য অর্ডার অফ থিংস। নামগুলো দেখো তুমি, এগুলো গভীর দোতনাবাহী সব নাম। তারপর ধরো জীবনের শেষ দিকে তিনি ভেবেছিলেন 6 ভলিউমে তিনি যৌনতার ইতিহাস লিখবেন, হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি। কিন্তু 3টে খণ্ড বেরোবার পরে এটা আর তার লেখা হলো না। এটা প্রতিটি খণ্ডই দ্যুতিমান। নাম শুনে যাই মনে হোক তোমার, ভেতরে না স্যার কিন্তু আমি সমাজতত্ত্ব, ইতিহাস, দর্শন সব কিছুর একটা পুঞ্জীভূত প্রকাশ তুমি দেখতে পাবে। তারপর ওই যে বললাম ডিসিপ্লিন এন্ড পানিশ, এটা পড়ার জন্য কত পড়াশোনা করেছেন। স্যার। কিভাবে ধরো ফ্রান্সে না শুধু, মধ্য ইউরোপে, বেসিক্যালি ওয়েস্টার্ন ইউরোপে, পশ্চিম ইউরোপে কি করে জেলখানা বিবর্তিত হলো, জেলখানা বিবর্তিত হলো, বন্দিশালা বিবর্তিত হলো, তার ইতিহাসে করে, এবং সেই সূত্রে কিন্তু সমাজের বিবর্তন তিনি লক্ষ্য করেছেন, তার ভাবনার বিবর্তন তিনি লক্ষ্য করেছেন। ডিসিপ্লিন অ্যান্ড পানিশ, ম্যাডনেস এন্ড সিভিলাইজেশন তেমনি। ওই আমরা যে পাগলদের কোথায় রাখে, পাগলখানায়, তো লুনাটিক অ্যাসাইলাম বলে ইংরেজিতে। তো তাদেরও সেই ইউরোপে সে পাগলখানারও একটা বিবর্তন হয়েছিল, এবং সভ্যতার অনেক ক্লেদ হয়তো ধারণ করেছে। আপাতত ভাবে যাকে তাদের আমরা বলি পাঁচের বাদ করে দিই, এ পাগল। রবীন্দ্রনাথের কথা মনে করো না, এখানে অসুবিধে হবে। রবীন্দ্রনাথের পাগল নামে একটা অন্য দার্শনিক প্রবন্ধ আছে। তো ম্যাডনেস এন্ড সিভিলাইজেশন তার একটা দারুণ বই। দ্য অর্ডার অফ থিংস, অর্ডার অফ থিংস মানে হচ্ছে অর্ডার, শৃঙ্খলা, কেমন, এবং থিংস বস্তু, ওই বস্তুর যে শৃঙ্খলা তৈরি হচ্ছে সেটা করার জন্য, এটা মেটাফিজিক্স যাকে বলে, অধিবিদ্যা বলতে পারি বাংলায়, যে তার একটা প্রকাশ আমরা দেখি। আর কিছুদিন আগে আমাকে পশ্চিমবঙ্গ থেকে একজন অনুরোধ করেছিল যে তার আরেকটা বই ওই সময় বেরিয়েছিল, সেটা হচ্ছে
যেমন পাগলখানা, জেলখানা ইত্যাদি সম্পর্কে তিনি লিখেছেন, তেমনি আরেকটা লিখেছেন তিনি দ্য বার্থ অফ এ ক্লিনিক নামে। ক্লিনিক তো বুঝোই, বিশেষ করে এখন চারদিকেই করোনার আবহে একজন আমাকে বলেছিল যে আপনি যদি একটু দ্য বার্থ অফ এ ক্লিনিক নিয়ে বলেন। আমি বলিনি, কারণ আমার মনে হয়েছিল যে এটা এখন কি বুঝার জন্য আর আমাকে অনুরোধ করেছে আমি জানি না, কিন্তু এটা কেবলমাত্র তো চিকিৎসালয়, ক্লিনিক, চিকিৎসালয়ের বিবর্তন নয়। এটা এই চিকিৎসা বিদ্যার মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, মানুষের চিন্তা জগৎ, তার সমাজ জগৎ, তার সমাজ সংবিদ, সমাজকে দেখার জন্য তার যে বোধ, এই সমস্ত কিছুর সম্মিলিত প্রকাশকে এখানে বুঝতে হবে। এছাড়া তার সবচেয়ে বড় বিখ্যাত যে অবদান, যেটা আমরা আজও ব্যবহার করি, একটা বই আছে তার ইন্টারভিউ, অনেকগুলো সাক্ষাৎকারকে একসঙ্গে নিয়ে, পাওয়ার স্ল্যাশ নলেজ নামে বই, মানে পাওয়ার তারপর একটা স্ল্যাশ নলেজ, অর্থাৎ জ্ঞান। ও আরেকটা বইয়ের নাম বলতে ভুলে গেছি, দ্য আর্কিওলজি অফ নলেজ, এটা ভুলা উচিত না, জ্ঞানের প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্ব কেবল মাত্র ওই পুরনো ইতিহাসের আগে প্রাগৈতিহাসিক ব্যাপার এটা না, আমাদের যে জ্ঞান, পড়াশোনা তোমরা করছো, আমরাও সবাই যে যার জায়গায় করছি, সেটা তো একদিনে হয়নি। তো কি করে সেটার বিবর্তন ঘটলো একেবারে প্রাচীন কাল থেকে এখনো পর্যন্ত। এবং জ্ঞান বলতে আমরা যা বুঝি, আমি খুব ভিতরে যাব না, একটু অসুবিধা হবে অনেকের জন্য। তো তার জ্ঞান বলতে যা বোঝা যায়, নলেজ বলতে যা বোঝা যায়, সেখানে যে জানতে চায় এবং যে বিষয়টা জানতে চায় এবং যেভাবে জানতে চায়, এই সব কিছু নিয়ে তিনি আলোচনা করেছেন। এর বেশি আমি বলতে যাব না, কারণ অনেক কথা বলবার আছে। আর ওই পাওয়ার, প্রতাপ তত্ত্ব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং আরো বহুদিন গুরুত্বপূর্ণ থাকবে। দেখা যায় যে কোনো সমাজেই শ্রেণী বিভক্ত সমাজ যদি হয়, অনেক বর্গে যদি বিভাজিত হয় সমাজ, তার মধ্যে তাদের মাথায় কাঁঠাল ভেঙে খায় মুষ্টিমেয় কিছু লোক, এবং যেখানে অসাম্য বেশি সেখানে প্রতাপের আস্ফালনও বেশি। তো মিশেল ফুকো আমাদের পথ দেখিয়েছেন ওই প্রতাপ বা আধিপত্যবাদের যে দৌরাত্ম্য, সেটাকে বুঝার জন্য। তো এই বিষয়গুলো আছে, তারপর হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি তো আছেই। তো তুমি সব মিলিয়ে, মিশেল ফুকো জানো তো একজন ডাকসাইটে বুদ্ধিজীবী ছিলেন, ডাকসাইটে ইন্টালেকচুয়াল। জাপল ছাত্র, তিনি যখন সব কাজ করছেন, জাপল ছাত্র তখনও জীবিত, এবং তার অল্পদিন পরে তিনিও মারা যান, এবং বলা যায় যে একটা কঠিন রোগে তিনি মারা যান, যে রোগে মারা যাওয়ার জন্য জীবনকেই তিনি নিজের জীবনকেই একটা প্রায় কি বলবো, পরীক্ষাগারে পরিণত করেছিলেন। এর বেশি আমি বলছি না, তোমরা জেনে নিও পরে আস্তে আস্তে। তো এই সব কিছু মিলিয়ে মিশেল ফুকো একটা ধাঁধা, কিন্তু একটা প্রহেলিকা এখনো পর্যন্ত। যে বলবে যে আমি মিশেল ফুকোর সবকিছু বুঝে গেছি, সে কিছুই বুঝেনি। জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমি তো কিছুই পড়িনি, আমি তো আপনার কথা শুনে যতটুকু জানার বা বোঝার ততটুকু চেষ্টা করলাম। আর স্যার, আসলে আমিও চাই, বা আমি ব্যক্তিগতভাবেই চাই, এই সবগুলো ব্যাপারে একটু খোলাখুলি আলাপ আলোচনা হোক। উনি যেরকম তত্ত্ববিশ্বাস দেখিয়েছেন, ওইরকম ভাবে হয়তোবা সমাজটাকে তো আর আমরা ওইরকম পরিবর্তন করে ফেলতে পারবো না সম্পূর্ণভাবে। নিজের সত্তার মাঝে যতটুকু পরিবর্তন আনা যায়, বা যৌনতা নিয়েও যে এতটা লুকোচুরির মতো কথা, যে সেটা সামনে বলা যাবে না, সবাইকে বলা যাবে না, সেই প্রেক্ষাপটগুলো যদি, পার্সপেক্টিভ গুলো আমরা নিজেদের মাধ্যমে হয়তোবা চেঞ্জ করতে পারি, তাহলে হয়তোবা কিছুটা হলেও ওই একই কথা বলতে হচ্ছে স্যার, উত্তরণের দিকে আমরা যাব। তো স্যার, আমরা ঠিক, আসল অনেকক্ষণ কথা যাবত। তুমি জানো শান্ত, আসল কথা হচ্ছে জি স্যার, জিজ্ঞাসা। জি স্যার, আমি, জি স্যার, তুমি বা অন্য যারা আছেন, যারা শুনছেন, যারা দেখছেন আমাদের এই কথাবার্তা, যে জিজ্ঞাসা যারা জি স্যার, বাঁচিয়ে রাখে নিজের মনের ভেতরে, সে জি, কখনো থেমে থাকে না। সমস্যা হচ্ছে আমরা টেরই পাই না কখন আমরা আমাদের জিজ্ঞাসাকে নিজেরাই বিধ্বস্ত করে দিয়েছি। তাই যে কোনো মূল্যে জিজ্ঞাসাকে বাঁচিয়ে রাখতেই হবে, কারণ জিজ্ঞাসাই আমাকে সমাধানের দিকে নিয়ে যাবে। যা জিজ্ঞাসা নেই তার সমাধানও নেই।
জি স্যার, অবশ্যই তার কোনো কিছু জানার চেষ্টাই নেই। সে যে কি জানতেই চায় না। তো তার মাঝে হয়তোবা জিজ্ঞাসার চেষ্টাটা সেজন্যই আসে না। তো স্যার আমরা অনেকক্ষণ যাবৎ আড্ডা দিচ্ছি। খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলতে। আরো বেশিক্ষণ কথা বলতে পারলে হয়তোবা ভালো হতো। মিশেল ফুকোর ব্যাপারেও আমরা জানতে পারতাম বা অনেক কিছু ব্যাপারেও আমরা অনেকক্ষণ হয়তোবা কথা বলতে পারতাম। তো স্যার আমরা মোটামুটি শেষের পর্যায়ে। তো শেষের দিকে আমার স্যার ব্যক্তিগতভাবে আ একটা প্রশ্ন বলতে পারেন বা আপনার মতামত বা একটা অনুরোধের কথা বলতে পারেন। যে আম এই ব্যাপারে পুষ্পিতার সাথে আপনার কিছু কথা হয়েছে সাহিত্য সমালোচনার ব্যাপারে। স্যার আমি যে কথাটা বলতে চাই যে এখন আমাদের চারপাশে যে রকমের সাহিত্য সমালোচনা হচ্ছে দেখা যাচ্ছে আ গঠনমূলক সমালোচনা আসলে অনেকেই হয়তোবা করছে না। আ কাদা ছুড়াছুড়িটাই বেশি হচ্ছে। একজন নতুন লেখক বা কেউ ভালো লিখছে বা কেউ খারাপ লিখছে। অনুপ্রেরণা বা গঠনমূলক সমালোচনা বাদেও আমরা কাদা ছুড়াছুড়িটা বেশি করছি। তো এই ব্যাপারে আ এই প্রজাতির মানুষগুলোর উপর যদি আপনার কোনো একটু দিক নির্দেশনা থাকে সেই ব্যাপারে যদি কিছু বলে মানে সার্বিকভাবে সাহিত্য চর্চাটাই আমাদের কিরকম ভাবে হওয়া উচিত সেই ব্যাপারে যদি একটু কিছু কথা বলেন তারপর আমরা হয়তোবা শেষ করব স্যার। দেখো পান্থ, আমি যদি একটি বাক্যে যদি আমি তোমার কথার প্রথম অংশের উত্তর দিই, তাহলে বলবো যে আমাদের সমস্যাটা কোথায় হয় জানো? আমরা সমালোচনাকে নিন্দা বলে মনে করি, অর্থাৎ নিন্দাটাই আমাদের কাছে সমালোচনা হয়ে ওঠে। সমালোচনা এত সহজ জিনিস না। সমালোচনা শব্দের মধ্যেই লুকিয়ে আছে যে সম্যক রূপে আলোচনা, ভালোভাবে খুঁটিয়ে আলোচনা। সেটা কজন করে বলো? কজনের সেই এলেমি বা আছে? আর নিন্দার কুৎসা, কোনো কিছু না বুঝে অনেক কিছু বলে দেওয়া, সেটাতে কার কি ক্ষতি হচ্ছে এটা না দেখা, এই যে ইরেসপন্সিবিলিটি বেসিক্যালি, সেটাই। এই যে প্রচন্ড দায়বোধহীনতা, দায়িত্বহীনতা, এটা আমাদের সমাজকে, বাঙালির সমাজকে বিশেষত একেবারে ভেতর থেকে ঘুণ পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে। সেটা সম্পর্কে যদি কেউ সতর্ক হতে পারে, সে পথ আপনা আপনি খুঁজে পাবে। আর তোমার যে ব্যাপারটা ছিল যে দিক নির্দেশ, দিক নির্দেশ আর কি করবো, এটাই শুধু মনে রাখবো যে সাহিত্য একই সঙ্গে একটা নান্দনিক প্রক্রিয়া, একই সঙ্গে একটা আস্তিত্বিক প্রক্রিয়া, মানে তোমার নিজের অস্তিত্বকে ভালোভাবে বুঝে নেওয়ার একটা প্রক্রিয়া, তোমার অস্তিত্বের তাৎপর্য। হ্যাঁ, এই তাৎপর্য শব্দটা ভালোভাবে বোঝা উচিত। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইয়োর লাইফ? তোমার এক্সিস্টেন্স, যেটা তোমার অস্তিত্ব, মানে কি তার, কি তার তাৎপর্য, এটা মনে রেখে যারা সাহিত্যের দিকে যাবে তাকে কিচ্ছু বলে দিতে হবে না। তার মানে আমি একটু আগে বলেছিলাম রেসপন্সিবিলিটির প্রশ্ন। রেসপন্সিবিলিটি শব্দটা যদি ইংরেজি করে ভাঙো, দেখবে রেসপন্ড করার একটা ব্যাপার থাকে। অর্থাৎ তোমার কাছে ধরো পরীক্ষায় যখন আমরা যাই, একটা প্রশ্নমালা দেওয়া হয় যে কোনো বিষয়, তোমাকে প্রত্যুত্তর লিখতে হয়। তো তার মানে তুমি রেসপন্ড করো, যে প্রশ্নমালা তোমাকে দেওয়া হয়েছে তা তুমি রেসপন্ড করো, প্রত্যুত্তর দাও। তাহলে প্রত্যুত্তর কে দিতে পারে বলো তো পান্ত? যার প্রত্যুত্তর যোগ্যতা অর্জন করা হয়েছে। তাহলে প্রত্যুত্তরের যোগ্যতা অর্জন করাই হচ্ছে আসল কাজ। সেটা যারা করেন তারাই প্রত্যুত্তর দেওয়ার দায়িত্ব তিনিই বুঝেন। তা না হলে যা তা বলে দেওয়া, যা তা লিখে ফেলা, এটা কে কাকে আটকাবে? তখন গণতন্ত্রের দোহাই দেবে সবাই, আমার যা ইচ্ছে তাই করব। কিন্তু এটা তো নয়, আমরা তো শূন্যের মধ্যে বাস করি না, আমরা একটা সমাজের মধ্যে বাস করি। আমরা প্রত্যেকে, তোমরা প্রত্যেকে, আমরা আসলে যেটা করতে চাই যে একটা সেতু তৈরিকে আমরা অব্যাহত রাখতে চাই। এই যে আমরা কথা বললাম না পান্থ, তোমার সঙ্গে, জি স্যার। পুষ্পিতার সঙ্গে, সেটা আসলে কি করেছি আমরা? আমরা একটা সেতু গড়ে নিতে চেয়েছি। আমাদের ভাবনার সেতু, বিশ্বাসের সেতু, মননের সেতু, চিন্তার সেতু আমরা তৈরি করতে চেয়েছি। সাহিত্য করব কেন? সাহিত্য কথাটা তো রবীন্দ্রনাথ অনেক আগে বুঝিয়ে দিয়েছেন, সহিতত্ব। তার মানে আমি তোমার সঙ্গে থাকবো, তুমি আমার সঙ্গে থাকবে, সহযোগী। অনেকদিন আগে বাখতিন আমাদের শিখিয়ে গেছেন, মিখাইলোভিচ বাখতিন, যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের সহযোগী সত্তা।
আমরা প্রত্যেকেই প্রত্যেকের কবিং ইংরেজিতে আছে। আমি তো ইংরেজি অনুবাদে পড়েছি, রুশ তো জানি না। এবং বলছে আমরা কেউ একাকী স্বয়ং সম্পূর্ণ নই। আমার কাজ হচ্ছে তোমাকে পূর্ণতা দেওয়া, তোমার কাজ হচ্ছে আমাকে পূর্ণতা দেওয়া। এবং এটাই হচ্ছে আমাদের ডায়ালগ। ডায়ালগের মানে তাই, ডায়ালগ মানে শুধু কথা বলা না, একজনের কথা বললাম, বললো আরেকজন, আমি শুনে উত্তর দিলাম, সেটা না। ডায়ালগ অনেক বড় কথা, অস্তিত্বের মর্মমূলে আছে ডায়ালগ। আমি যেটাকে দ্বিরালাপ বলি, ভালোবাসার মর্মমূলে আছে দ্বিরালাপ। আমাদের এই জীবনে ভালোবাসার চেয়ে বড় দ্বিরালাপ আর কিচ্ছু নেই, কোথাও নেই, হতেও পারে না। তাহলে আমরা সাহিত্য কেন করব? পরস্পরের সঙ্গে সংযোগ গড়ে তোলার জন্য, সেতু গড়ে তোলার জন্য। সেতু তো এক রঙের হয় না, নানা রঙের হবে। তার মধ্যে কায়াও থাকবে, ছায়াও থাকবে, রঙও থাকবে, রঙের অভাবও থাকবে, সব মিলিয়ে একটা সেতু গড়ে উঠবে। আজকে আমরা যারা সাহিত্য করতে ভালোবাসি, মানে পড়তে ভালোবাসি, লিখতে ভালোবাসি, ভাবতে ভালোবাসি, আমাদের যদি এটা মনে রাখি আমরা প্রত্যেকে, যেটা আসলে আমরা সংযোগ গড়ে তোলার জন্য একটা সেতু তৈরি করে সেতুটাকে বাঁচিয়ে রাখার জন্য করছি, তাহলে তো লেঠা চুকে গেল। আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ডায়ালগ গড়ে তোলার জন্য, একটা দ্বিরালাপ গড়ে তোলার জন্য করছি। কারণ এই যে মানুষের জগৎ, এই জগতে এই সম্পর্ক, এই সম্পর্কটাই সব, সম্পর্কের গ্রন্থনাই সব। সম্পর্কের গ্রন্থনা মানে দ্বিরালাপের গ্রন্থনা, দায়িত্বশীল হওয়ার গ্রন্থনা, প্রত্যুত্তর যোগ্যতা অহরহ অর্জন করার প্রক্রিয়া। এরকমই আমি বুঝি আর কি। জি স্যার, ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আমরা বলতে বলতে অনেক কথা বললাম। মানে শেষে মিখাইল বাখতিরের প্রসঙ্গটা আসার পর আমার মনে হলো আরো কিছুক্ষণ কথা বলতে পারলে ভালো হতো, উনার সম্পর্কেও কিছু জানা যেত। তো আমরা আশা রাখি হয়তোবা ভবিষ্যতে আমরা আপনাকে আবার পাবো অনলাইনে অথবা অফলাইনে শারীরিকভাবে। আমরা যখনই সুযোগ পাবো আপনার সাথে কথা বলার বা আড্ডা দেওয়ার আমরা চেষ্টা করব। আর স্যার, আমাদের যে বুয়েট সাহিত্য সংসদের আমরা আয়োজনটা করেছিলাম, আমরা প্রতিবারই হয়তোবা চেষ্টা করি কোন একটা সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করার। তো আমরা স্যার এবারও সেটা করেছি। হ্যাঁ, তো সেটা করেছি। এরপর আমরা ৪ দিন ব্যাপী একটা লাইভ সেশন করলাম। ৫ দিন ব্যাপী, আজকে ৫ম দিন, শেষ দিন। তো এরপর হয়তোবা আমরা ওই প্রতিযোগিতার ফলাফলটা প্রকাশ করব। এরপর আমরা স্যার নিশ্চয়। একটা ম্যাগাজিনও বের করব। হ্যাঁ, তো আমরা স্যার বাহ, প্রাতিষ্ঠানিকভাবে ইঞ্জিনিয়ারিং একটা ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি এগুলা চালিয়ে যাওয়াটা, সবারই ডেডিকেশনটাই স্যার অনেক বেশি। আমাদের সাহিত্য সংসদের যে কয়েকজন আছে স্যার, এই যে আপনি ব্যাক স্টেজে দেখলেন পিয়াস, তো আরো মিনহাজ নামের একটা ছেলে আছে, ও সবাই স্যার অনেক কাজ করছে। না, আমরা সবাই এই সবগুলো কাজই হয়তোবা করছি সাহিত্যের প্রতি আমাদের যে ডেডিকেশনটা বা যে ইচ্ছা শক্তিটা, সেটার জন্যই করছি। আমরা চেষ্টা করছি আপনাদের মতো কিছু মানুষদের আনার, যাদের সাথে কথা বললে আমরাও হয়তোবা অনেক কিছু শিখতে পারবো। দর্শকরাও যারা দেখছেন তারাও শিখতে পারবেন। তো স্যার, খুবই ভালো লাগলো এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তো স্যার, আজকে আমরা ধন্যবাদ লাইভটা পান্থ, হয়তো এখানেই ধন্যবাদ তোমাদের সবাইকে, জি স্যার। পুষ্পিতাকে, সায়েমকে, এবং ওই পেছনে যারা আছে বললে পিয়াস জি স্যার। ইত্যাদি সবাইকে। ওদের দেখি বা না দেখি, তাদের অনুভব করছি তাদের উপস্থিতি, অনুভব করছি তাদের উপস্থিতি, অনুভবটাই আসল, অনুভবটাই সেতু জি রচনা। স্যার। জি স্যার, সেটাই আমরা চাইবো, এই সেতু বন্ধনটা থাকুক। এট লিস্ট আমরা যাতে আমাদের সাহিত্যের মাধ্যমে সেতু বন্ধনটা রাখতে পারি। তো এই নিশ্চয়, বলে নিশ্চয়। আজকে আমরা আমাদের লাইফটা শেষ করছি। স্যার, ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমাদের হ্যাঁ, জন্য নিশ্চয়। ভালো অনেক অনুপ্রেরণা। ধন্যবাদ দিচ্ছি সবাইকে, সবাই ভালো থেকো। জি স্যার, শুভরাত্রি। আমরা আমাদের লাইফটা আজকে এখানেই শেষ করছি।